আপনি শোনেন, আপনার শেখ হাসিনা তো আওয়ামী লীগের সম্পদ না। এখন শেখ হাসিনা দেশের সম্পদ, 18 কোটি মানুষের সম্পদ। এখানে আওয়ামী লীগ না, সে বাংলা শেখ হাসিনাকে এই বাংলার মানুষ, 18 কোটি মানুষই ফিরিয়ে আনবে। আপনার দেশ দেশ যেভাবে চলছে, এই যে বললাম না উল্টো রথে দেশ চলছে, এভাবে চলতে পারে না। একটা প্রত্যেকটা জায়গার একটা শেষ আছে। এই শেষ সীমানায় আমরা কিনারার দিকে চলে যাচ্ছি। এখান থেকে যে গর্তের মধ্যে ফেলে দিয়েছে এই এই ইউনুস এবং তারেক গংরা, সেখান থেকে আর তুলে আনার কোনো সুযোগ নাই। দেশের মানুষ বুঝে ফেলেছে এদের এদের ছল চাতুরি, এদের নোংরামি, হ্যাঁ, এদের দেশ বিরোধী কর্মকাণ্ড সবকিছু দেশের মানুষ বুঝে ফেলেছে। কাজেই এই দেশের আওয়ামী লীগ নয়, দেশের 18 কোটি মানুষই প্রস্তুত আছে এবং হচ্ছে, এবং দেশের জনগণের মাধ্যমে জননেত্রী ফিরে আসবে। তিনি 81 সালে এসেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, এবার আসবেন তিনি বঙ্গমাতা হিসাবে। বাংলার মাতৃত্বের তিনি যেই ওই যে আমাদের আছে না আঁচল তলে, সেই মমতার আঁচল বিছিয়ে তিনি বাংলার মাটিতে ফিরে আসবেন। কাজেই আজকে আওয়ামী লীগ শুধু নয়, আজকে আপনি দেখেন যে আপনি আওয়ামী লীগের কথা বলছেন, বাংলাদেশের এখন 90% যারা রাজনীতি করে না, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, এই সাধারণ মানুষ 95% মানুষ এখন বলছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম এবং আমরা তারা ফিরে আসলে ভালো থাকবো। এই যে সাধারণ মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণটাই দেশরত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ হচ্ছে এখন সব থেকে বড় শক্তিশালী রাজনৈতিক দল। এর থেকে বড় দেখেন, সব পার্টি মিলে আজকে আওয়ামী লীগকে কণ্ঠসা করার চেষ্টা করছে, এবং রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর সবকিছু ব্যবহার করতেছে অস্ত্র দিয়ে কিন্তু, এবং জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই জাগরণ থামানো যাচ্ছে না। এর মধ্যে আপনি বুঝে নেন যে আওয়ামী লীগ কত বড় শক্তিশালী এবং কত বড় জনগণের কাছে কত কাঙ্ক্ষিত একটা রাজনৈতিক দলের নাম আওয়ামী লীগ। ধন্যবাদ। আপনি শেষ 30 সেকেন্ডে আমাদের, আপনি তো জনগণের কথা বললেন, কিন্তু আপনার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি আপনার কি আহ্বান থাকবে? না, দলের নেতা কর্মীরা তাদের যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে এই বৈরী অবস্থার মধ্যে। দেশের এই সন্ত্রাসী রাষ্ট্রের সবকিছু চ্যালেঞ্জ করে বাংলাদেশে আওয়ামী লীগের বিশেষ করে তরুণ নেতা কর্মীরা, তারা কিন্তু মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা কিন্তু তাদের কাজ সংগঠিত করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সমগ্র মানুষ কানেক্টেড আছে, 18 কোটি মানুষ তার সঙ্গে কানেক্টেড। কাজেই আমরা সেই মহেন্দ্র ক্ষণ, আমি বললাম সেই মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছি। যেদিনকে সেই মহেন্দ্র ক্ষণটা ঘোষণা হবে, সেদিনকে আপনি দেখবেন কি বারুদ জ্বলে উঠেছে বাংলাদেশের মাটিতে, এই ভূখণ্ডে। আমরা গভীরভাবে শ্রদ্ধা করতেছি আমাদের রশিয়ান রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদকে। খালেদ ভাই, আমি জানি আপনার সাথে ওনার ব্যক্তিগত অনেক স্মৃতি আছে, অনেক অভিজ্ঞতা আছে ওনার সাথে কাজ করার। আপনি উনাকে একজন নেতা হিসাবে আপনাকে আপনার রাজনৈতিক জীবনে কিভাবে জনাব তোফায়েল আহমেদ প্রভাবিত করেছে? ধন্যবাদ হেলাল আপনাকে। আসলে তোফায়েল আহমেদ হচ্ছে বাংলাদেশের রাজনীতির একজন প্রবাদ পুরুষ। রাজনীতির যে বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে, সৃষ্টি হওয়ার আগের যে আবহাওয়া থেকে শুরু করে, মানে এক কথা যদি বলি, স্বাধিকার থেকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ পরবর্তী, এবং 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এবং সর্বশেষ চলে যাওয়া পর্যন্ত টোটাল বিষয়টাই বাংলাদেশের রাজনীতির এমন, মানে প্রত্যেকটি জায়গায় পরদে পরদে তোফায়েল আহমেদ আছে। তোফায়েল আহমেদকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। তো সেই তোফায়েল আহমেদকে আমি তার ছাত্র রাজনীতি, তার স্নেহধন্য ছিলাম। ছাত্র রাজনীতি যখন করেছি পেয়েছি, এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি পেয়েছি, এবং সংসদ সদস্য হিসাবে তাকে 4টি পার্লামেন্টে তাকে আমরা পেয়েছি। সর্বশেষ যে পার্লামেন্টে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, এবং খুব কম পার্লামেন্ট
মেম্বার সৌভাগ্য আছে যিনি পার্লামেন্টে কিন্তু একটা বিদায় নেওয়ার মতো কিন্তু একটা তিনি বক্তব্য রেখেছিলেন, এবং তার কাছে তো তোফায়েল আহমেদ এমন একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি তার সঙ্গে যখনই মিশবেন, যখনই চলবেন, তখনই কোনো না কোনো কিছু শিক্ষণীয় আছে। এবং প্রতিটি ক্ষেত্রে আপনি কিভাবে রাজনীতি ফর্মুলেট করবেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে। জি কিভাবে আপনি রাজনীতি ফর্মুলেট করবেন, কিভাবে রাজনীতিক একজন কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলবেন, আপনার দায়িত্ব কি, কর্তব্য কি, এই যে তিনি বিভিন্ন সময় যে লিসেনগুলো আমাদেরকে দিতেন বা আলোচনা প্রসঙ্গে বিষয়গুলো চলে আসছে, তার যে জীবনের অভিজ্ঞতার আলোগুলো যখন তিনি আলোচনা করতেন, কি পার্লামেন্টের ভিতরে তো জাতির উদ্দেশ্যে কথা বলতেন ফ্লোরে, কিন্তু যখন লবিতে বসতেন তার যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন কথা প্রসঙ্গে অনেক বিষয় চলে আসে, সেই যে আলোকপাতগুলো করতেন, প্রতিটি জায়গায় তার কাছে শিক্ষণীয় আছে। এবং তিনি কি একজন মানুষকে, একজন নেতাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, তার প্রতি সম্মান দেখাতে, তার প্রতি আনুগত্য, বিশ্বাস দেখাতে হয়, এটা তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর প্রতি তার সেই রকম একটি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, আনুগত্য সেটা ছিল। তিনি দেখিয়েছেন যে তার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার আস্থা, বিশ্বাস, আনুগত্য, একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি তার যে আনুগত্য, বিশ্বাস, এবং তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটা প্রমাণ করেছেন। এবং তার এই যে তার কাছে শেখা, এবং আপনি আপনার বলি যে তার আলোচনার একটা বিশাল, যখন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হতো তখন কিন্তু তার মায়ের কথা আলোচনা করতেন। বিশেষ করে তার তার স্ত্রী তার আগে তাকে ছেড়ে চলে গেছেন, তার ছায়া সঙ্গী ছিল, তার সন্তান, একমাত্র কন্যা সন্তান, যে এই যে আলোচনা করতেন এবং তাদের প্রতি যে তার দায়িত্ববোধ, কর্তব্য, ভালোবাসা, স্নেহ, মমতা, এই জিনিসগুলো কিন্তু বিরাট শিক্ষণীয়। ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবন থেকেও যে তিনি একজন সফল মানুষ, সেই জিনিসগুলো কিন্তু তিনি কিন্তু সফলতা দেখিয়েছেন। তিনি মন্ত্রী হিসাবে সফল, তিনি একজন ছাত্র নেতা হিসাবে সফল, তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠন হিসাবে সফল, তিনি মুক্তিযোদ্ধা হিসাবে সফল, তিনি দেশ গঠনে সফল, মন্ত্রী হিসাবে সফল, নেতা হিসাবে তার সফলতার কোনো এমন কোনো জায়গা নাই যেখানে নেই। তিনি একজন বন্ধু হিসাবে সফল। এবং আমি জানি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন, তোফায়েল আহমেদের সাথে মিশেছেন, প্রত্যেকটি জায়গায় তিনি কিন্তু জয় করেছেন। এই যে জয় করার সফলতা, এটা কিন্তু খুব কম রাজনীতিবিদদের মধ্যে আমরা পাই, যেটা তোফায়েল আহমেদের মধ্যে ছিল। কাজেই তোফায়েল আহমেদ পুরো চরিত্রটা যদি আমি এক কথায় বলি, পুরো চরিত্রটাই হচ্ছে একটা শিক্ষণীয় চরিত্র। আমি তার কাছে চিরকৃতজ্ঞ যে তার স্নেহধন্য হতে পেরেছি, তার কাছে শিখতে পেরেছি, এবং তার মতো একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানের সঙ্গে পার্লামেন্টে থাকার সুযোগ হয়েছে আমার। দুর্ভাগ্য হলো সত্য, স্বাধীনতা পরবর্তী যদি কয়েকজন পার্লামেন্টারিয়ানকে যদি ধরা হয়, তোফায়েল আহমেদ সেই ধরনের একজন বড় পার্লামেন্টারিয়ান। হ্যাঁ, যিনি যখন পার্লামেন্টে দাঁড়াতেন, কি যে মানে কি পজিশন অপোজিশন, সেখানে পিনপত নীরবতা বিস্তার করত, কারণ তার কথা শোনার জন্য সকলে আগ্রহ থাকতো। তার মতো একজন বর্ষিয়ান, একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে আজকে পার্লামেন্টের সম্মানটা দেওয়া হলো না, পার্লামেন্টের সাউথ প্লাজা যে শ্রদ্ধাটা, সেই শ্রদ্ধাটা দেওয়া হলো না। এখানে তার প্রতি অবিচার করা হয়েছে, এবং একজন পার্লামেন্টারিয়ানকে এখানে এই 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 পার্লামেন্টের বর্তমান অভিভাবক তাকে কিন্তু এই দায় থেকে মুক্ত হতে পারবেন না। পাশাপাশি সরকার মাননীয় তোফায়েল আহমেদ ঢাকা শহরে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকজন ভিপি ছিলেন, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ভিপি। তার থেকে বেশি সফলতা এই জাতির জন্য, এই রাষ্ট্রের জন্য কেউ দেখাতে পারেন নাই। সেই ডাকসুর ভিপিকে ঢাকা বিশ্ববিদ্যালয় নেওয়া হলো না, নিতে দেওয়া হলো না, এর দায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই সরকার এড়াতে পারবে না। ঢাকার মানুষের কাছে প্রত্যেকটি অলিতে গলিতে তোফায়েল আহমেদের পদচারণা আছে এই রাজনৈতিক জীবনের, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের। সেই তোফায়েল আহমেদকে ঢাকা শহরে তার জানাজা অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হলো না। ঢাকার মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তোফায়েল আহমেদ বঞ্চিত হন নাই, তোফায়েল আহমেদ ইস তোফায়েল আহমেদ, কিন্তু ঢাকার মানুষকে, এই যে কোটি কোটি মানুষকে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হলো না, তাকে সম্মান জানানোর সুযোগ দেওয়া হলো না, তার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হলো না।
এটা কিন্তু ঢাকার মানুষ কোনোদিনও এই বর্তমান সরকার যন্ত্রকে কখনোই ক্ষমা করবে না। এই দায় কখনোই এই বর্তমান সরকার এড়াতে পারবে না। আপনারা এখানে আলোচনা হয় অনেক সময় যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। প্রতিহিংসার রাজনীতি কি হতে পারে, এটা তোফায়েল আহমেদের এই চলে যাওয়াটা আমরা দেখলাম যে প্রতিহিংসার রাজনীতি কত প্রকার হতে পারে। যে তাকে পার্লামেন্টে নেওয়া হলো না, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে দেওয়া হলো না, তাকে শহীদ মিনারে নেওয়া হলো না, তাকে ঢাকার মানুষের কাছ থেকে ঢাকার মানুষকে তোফায়েল আহমেদকে শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত করা হলো। এর থেকে বড় প্রতিহিংসার রাজনীতি আর কি হতে পারে? আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং নিশ্চয়ই বাংলার মানুষ এই প্রতিহিংসার যে রাজনীতি সেটা কখনো ভুলে যাবে না। আমরা দেখলাম প্রতিহিংসা রাজনীতি বিএনপি করেছে 2001 থেকে 2005 পর্যন্ত। তারপরে আমরা ভেবেছিলাম গত 17 বছর বা 15 বছর তারা শিখছে আমাদের থেকে, আমরা তাদেরকে সভ্যতা শিখিয়েছি, প্রতিহিংসা রাজনীতি কিভাবে করতে না হয় সেটা শিখিয়েছি, কিন্তু দেখলাম যে 17 বছর লন্ডনে থাকার পরেও ফলাফল শূন্য। না না, এটা ঠিকই বলেছেন। যারা গ্রেনেড হামলা করে একটা দলকে নিঃশেষ করে দিতে পারে, তদানীন্তন বিরোধী দলের নেতাকে হত্যা করার মতো পদক্ষেপ নিতে পারে, যারা শাহেসিন কিবরিয়ার মতো বরেণ্য অর্থনীতিবিদ এবং 75 পরবর্তী সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসাবে তিনি সফলতা দেখিয়েছেন, যে শ্রমিক নেতা, বরেণ্য শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টারকে সংসদ সদস্য ছিলেন, হত্যা করার মতো ঘটনা, সিরিজ বোমা, এত অপকর্ম, লুটপাট, হাওয়া ভবন তৈরি করে যে অপকর্ম করেছে, এবং তারপরেও যে সম্মান যে পেয়েছে আমরা দেখেছি। তবে বিরোধী দলের নেতা তিনি এতিমের টাকা আত্মসাৎ করার জন্য, সেটা হতে পারে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, যাই হোক না কেন, তিনি প্রধানমন্ত্রী হিসাবে এই টাকাটা ছড়িয়েছিলেন, তিনি কিন্তু সাধারণ মানুষ হিসাবে না। আমি খালিদ মাহমুদ চৌধুরী হেলাল বা ব্যারিস্টার মঞ্জু এক জিনিস না, আর বেগম খালেদা যে এক জিনিস না। কাজে এই যে তার দায়িত্বহীনতা এবং তিনি যে অপরাধটা করেছেন, তারপরে তার বিরুদ্ধে সাজা হয়েছে। কিন্তু দেখেন, কোভিড চলাকালীন সময়ে তাকে সুরক্ষা দেওয়ার জন্য তাকে কিন্তু হাসপাতাল থেকে, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে একটা আইসোলেশন, একটা কোয়ারেন্টাইনের মতো একটা বাসা, তার পছন্দ মতো বাসায় তাকে নেওয়া হয়েছে। তাকে সব ধরনের সর্বাধুনিক চিকিৎসা নেওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে। এই যে সহানুভূতিগুলো দেখা, আজকে এগুলোকে প্রতিহিংসা বলা হচ্ছে। এগুলো বলা হচ্ছে যখন শেখ রেহানার বাড়ি দখল করে নিয়ে, ধানমন্ডিতে শেখ রেহানার বাড়ি দখল করে নিয়ে সেই বাড়ি পুলিশ স্টেশন করা হলো, সেই কথাটা আজকে আলোচনা হচ্ছে না। আজকে মইনুল্লুরের বাড়ি, যেটা সামরিক ক্যান্টনমেন্টের মধ্যে, এবং সেটার বিপরীতে যখন 3 বিঘার একটা বাড়ি তদানীন্তন এরশাদ সাহেব খালেদা জিয়াকে দিয়েছিলেন বসবাসের জন্য, তারপরে তিনি এই বাসা ছাড়েননি। তো সেই বাসা ক্যান্টনমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়ে সেখানে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটার দায় আমাদেরকে চাপানো হচ্ছে। অথচ ধানমন্ডি আবাসিক এলাকা শেখ রেহানার বাড়ি দখল করে সেখানে পুলিশ স্টেশন বানানো হলো, সেই কথা কিন্তু বলা হচ্ছে না। আজকে এইভাবে বিরোধী দলকে মেলাইন করা হচ্ছে, এবং এইগুলো কথা বলে আজকে দেশে যে মব সন্ত্রাস করে, এই চলমান মব সন্ত্রাসের মধ্যে তিনি আজকে দেশ পরিচালনা করা হচ্ছে। আজকে এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি, বাংলাদেশে পার্লামেন্ট আছে কিন্তু গণতন্ত্র নাই। কারণ এই গণতন্ত্র নিয়ন্ত্রণ হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, কারণ এখনো সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে, তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে। আজকে এইভাবে সামরিক গণতন্ত্র চালানো হচ্ছে, যেভাবে জিয়াউর রহমান মৃত্যু অবধি কারফিউ দিয়ে দেশ পরিচালনা করেছেন, একইভাবে সেইভাবে দেশ পরিচালনা করা হচ্ছে। এই যে দেশকে তার যে গণতান্ত্রিক চরিত্র থেকে, সাংবিধানিক চরিত্র থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং একটা বিকৃত রাজনৈতিক ব্যবস্থা আজকে পুনর্বাসন করা হচ্ছে জিয়াউর রহমানের মতো। এটা দুঃখজনক। এবং যে কথাটা আপনি বলেছিলেন যে প্রতিহিংসার রাজনীতি, তারা এই যে বাংলাদেশের যে 15 বছরের উন্নয়ন, সমৃদ্ধি, মর্যাদা, আত্মমর্যাদা পৃথিবীর মধ্যে, এই যে আমাদের স্বাবলম্বী অর্থনীতি, এই যে নিজস্ব অর্থায়নে বাংলাদেশের বাজেট, এই সব থেকে কিছুই শিখেনি। আজকে দেখলাম
যে আমরা ওই যে ডিটেল এ নিয়ে আরো ডিটেল হ্যাঁ, আলোচনা করব। আমরা এই এই এগুলো থেকে শিখেনি, তারা শুধু জানে ওই জিয়াউর রহমান যেভাবে প্রতিহিংসা রাজনীতি করেছে, খালেদা জিয়া যেভাবে করেছে, হাওয়াবন তৈরি করে বিকল্প ব্যবস্থা, একই ব্যবস্থা চলছে। আমি একটা সাপ্লিমেন্টারি করি কয়েকটা বিষয়ে। আজকে আপনার সাথে যখন কথা বলছি, আজকে বলা হয় যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, তিনি না হলে স্বাধীনতা হতো না, বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে যে ৭১-এর স্বাধীনতা নয়, ৪৭-এর স্বাধীনতা আমাদের প্রকৃত স্বাধীনতা, তাদেরকে, এই দেশদ্রোহীদেরকে ধরা হচ্ছে না কেন? কেন একজন জঙ্গি সন্ত্রাসীকে আপনি বাংলাদেশে এসেই জঙ্গি সন্ত্রাসী যে কবি নজরুলের পাশে যাকে সমাহিত করা হয়েছে তার কবর জিয়ারত করতে গেলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না? আর আপনি এখন বলছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার পথিকৃৎ, তিনি না হলে স্বাধীনতা হতো না। এই তোফায়েল আহমেদ বলেছিল ৬৯ সালে, আমি যখন গণ অভ্যুত্থান হয় তখন কে জিয়াউর রহমান, আমি তো জিয়া নামে কোনো ব্যক্তিকে চিনতাম না। তিনি বলেছিলেন স্বাধীনতার পরে জিয়াউর রহমান, আমি এমপি ছিলাম, আমি প্রতিমন্ত্রী পদমর্যাদায় পলিটিক্যাল সেক্রেটারি ছিলাম, আমাকে স্যার বলতে বলতে ফেনা তুলে দিত এবং তার বিভিন্ন সুযোগ সুবিধা দেন, আমি তাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছি। তো কাজেই তোফায়েল আহমেদের প্রতি তার একটি ক্ষোভ থাকবেই। আজকে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করছে, এই যে স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশকে অস্বীকার করে, তারা বাংলাদেশে কিভাবে কথা বলে? এই তারা আবার সেই সরকার দাবি করতেছে আমরা মুক্তিযুদ্ধের সরকার, স্বাধীনতার সরকার, কিভাবে বলবেন আপনি বলেন? কাজেই এদেরকে স্বাধীনতার, এরা ছলচাতুরির রাজনীতি করছে। এরা হচ্ছে রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তানের প্রেতাত্মা। একইভাবে জিয়াউর রহমান যেভাবে শাহ আজিজ আব্দুল আলিমকে দিয়ে দেশ পরিচালনা করেছে, একই কায়দায় তারই রক্তের উত্তরাধিকার আজকে দেশ পরিচালনা করছে ভাগ বাটোয়ারার নির্বাচনের প্রধানমন্ত্রী, একইভাবে দেশ পরিচালনা করছে। কিন্তু খালেদ ভাই, আপনি যদি দেখেন এখন যে আপনি যে বললেন যে ভাগ বাটোয়ারার একটা সরকার, কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নারী নির্যাতন এবং শিশু ধর্ষণ ব্যাপকভাবে উদ্বেগ তৈরি করছে জনমনে। কিন্তু এই পরিস্থিতি তারা কেন মোকাবেলা করতে পারছে না? তারা কেন ব্যর্থ হচ্ছে? না, তারা পারবে কিভাবে? এটা শুনেন, দেশপ্রেম থাকতে হয়। ৭৫-এর পরে জিয়া এরশাদ, খালেদা জিয়া, অনেক সরকার আমরা দেখেছি, তারা তো বাংলাদেশে মর্যাদা দিতে পারে নাই। বাংলাদেশের আত্মনির্ভরশীল দেশ, আমাদের ফান্ডামেন্টাল যে রাইট একটা দেশের, একটা মানুষের, নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা নিশ্চিত করতে পারে না। কে করেছে? এটা করেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা দারিদ্রতা জয় করেছি, তার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে আমরা মধ্যম আয়ের দেশে গেছি, তার নেতৃত্বেই বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে, ঋণদাতা সংস্থাকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি যে আমরা পারি। এই যে আত্মমর্যাদা, এই যে শিশু মৃত্যু তাই তিনি জিরোতে নিয়ে এসেছিলেন, এই যে মাতৃমৃত্যুতে নিয়ে এসেছিলেন, বিনামূল্যে বই, এই যে গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষা অবৈতনিক নারীদের জন্য, নারীদেরকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে আসা, কর্মসংস্থান তৈরি করা, প্রত্যেকটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করা, প্রত্যেকটি উপজেলা টেকনিক্যাল কলেজ এবং স্কুল করা, এই যে প্রত্যেকটি উপজেলা ৫০ শয্যার হসপিটাল করা, বিভাগীয় পর্যায়ে মেডিকেল ইউনিভার্সিটি করা, এবং প্রত্যেকটা জেলায় জেলায় এই যে বিভাগীয় স্টেডিয়াম, এই যে খেলাধুলার জন্য সেই যে অ্যারিনা তৈরি করা, ক্রীড়াঙ্গনের যে অ্যারিনা তৈরি করা, যে কমপ্লেক্স তৈরি করা, এই যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, এই যে টেকনাফ থেকে তেতুলিয়া যে রেল যোগাযোগ, প্রত্যেকটি বাংলাদেশে আকাশ যোগাযোগ, ১০,০০০ কিলোমিটার যে নৌপথ, এই যে সড়ক যোগাযোগ, মহাসড়ক আমরা নামে শুনেছি কিন্তু আমরা দেখি নাই, এই যে মহাসড়ক তৈরি করা হয়েছে, এগুলো তো আজকে চিত্র ফুটে উঠেছে। মেট্রো রেল, এই যে দেশকে এগিয়ে নেওয়া, এটার জন্য দেশপ্রেম দরকার, এটার জন্য মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার। এটা কারোই ছিল না, যেটা দেশরত্ন শেখ হাসিনার ছিল। কাজে তারা পারবে না। এই কারণেই তো আজকে যখন দেশরত্ন শেখ হাসিনা বলেছে আমার পাসপোর্ট ফেরত দাও, যেই বিমানে পাঠিয়েছো সেই বিমান ফেরত দাও, আমি বাংলাদেশে আসতে চাই, কোথায় ফাঁসির মঞ্চ তৈরি করেছো, জেলখানা রেডি করো, আমি আসবো। আজকে দেখেন না, কাঁপুনি উঠে গেছে। আজকে বাংলার মানুষ এই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ সেই মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করছে যে কখন দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে।
আজকে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় দেখেন না কিভাবে তরুণ সমাজ জেগে গেছে। যেই তরুণদেরকে প্রতারিত করা হয়েছিল জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে, যেই তরুণদেরকে ভুল ভুল পথে নিয়ে গিয়ে তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাদেরকে ব্যবহার করে যে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে একটি জঙ্গি সন্ত্রাসের মধ্যে রাষ্ট্রযন্ত্র দখল করা হয়েছে, সেই তরুণরা আজকে আত্ম উপলব্ধি, প্রতারিত তরুণরা আজকে আত্ম উপলব্ধি হচ্ছে, আজকে তারা জাগরিত হচ্ছে এবং তাদেরকে অস্ত্র দিয়ে রাষ্ট্রীয় প্রশাসনিক ভয় দেখিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা আটকে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে যে আমি দেশে আসব, তখন কিন্তু একটা জাগরণ তৈরি হয়েছে। এই জাগরণ কিন্তু বড় ধরনের জলোচ্ছ্বাস, আমি আগেই বলেছি নিম্নচাপ চলছে, এই নিম্নচাপ বড় ধরনের কিন্তু একটা জলোচ্ছ্বাসে পরিণত হবে। সেটা খুব অল্প কিছু দূরের, বেশি দূরে না, অল্প কিছু দিনের মধ্যে এই ধরনের একটি রাজনৈতিক জলোচ্ছ্বাস আমরা দেখতে পাবো আমার বিশ্বাস। কারণ বর্তমানে ইউনুস তারেক গং, এই জামাত গং, এই সন্ত্রাসী, এই স্বাধীনতা বিরোধীরা আজকে দেশকে ধ্বংস করে দিয়েছে, অন্ধকারে যাচ্ছে। কারো কোনো শান্তি নাই, শৃঙ্খলা নাই। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আমাদের আমলারা বলে সরকারি প্রশাসন যন্ত্র যারা বসে আছে তাদের কোনো সম্মান নাই। আজকে সেনাবাহিনীকে আজকে রাস্তায় নামিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব, সেই সেনাবাহিনীকে দিয়ে চোর ডাকাত ছিনতাইকারী ধরা হচ্ছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে সব জায়গায় মর্যাদাহানি। বাংলাদেশ একটি মানে উল্টো পথে আজকে চলছে। কাজে এই বাংলাদেশে যখন দেশরত্ন শেখ হাসিনা বলেছে আমি আসব, তখন মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছে যে আমরা হয়তো আবার ফিরে যাব সেই শান্তি এবং শৃঙ্খলার নিবাসে, যখন শেখ হাসিনা ফিরে আসবে। কিন্তু এই যে সেনাবাহিনী যে আছে এখনো, তারা ব্যারাকে কেন ফিরে? তারা তো দেশ আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুতে সাহায্য করছে না, তাহলে তারা কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না? কারণ বাংলাদেশে বর্তমান সরকারকে জনগণ মানছে না, তাদের প্রতি কোনো আস্থা নাই। এই বাটপার ইউনুস দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের প্রশাসনিক ব্যবস্থা, আমলাতন্ত্রকে ধ্বংস করেছে, সেনাবাহিনীকে ধ্বংস করেছে, তাদের মর্যাদা ধ্বংস করেছে, শিক্ষকদের মর্যাদা ধ্বংস করেছে, প্রত্যেকটি শ্রেণী পেশার মর্যাদা ধ্বংস করেছে। এবং তিনি হচ্ছে একটা হলিডে মুডে দেশ পরিচালনা করেছে। এইভাবে দেশকে তিনি অন্ধকারে তলিয়ে দিয়েছেন। এবং একইভাবে এই সন্ত্রাসী স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে দেশ পরিচালনা করলে দেশের মানুষের তো নিরাপত্তা থাকবে না, দেশের মধ্যে শৃঙ্খলা থাকবে না। আজকে সেই শৃঙ্খলা ধরে রাখার জন্য সেনাবাহিনীর অস্ত্রকে ব্যবহার করা হচ্ছে, আর কিছুই না। এইভাবে কিন্তু সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে একটা যে গৌরব গাথা আমরা সেনাবাহিনী তৈরি করেছিলাম, সশস্ত্র বাহিনী তৈরি করেছিলাম, ত্রিমাত্রিক নৌবাহিনী, বহুমাত্রিক বিমান বাহিনী এবং একটা শক্তিশালী সেনাবাহিনী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে তৈরি হয়েছিল, সেই সেনাবাহিনীর কে আজকে মাটিতে নামিয়ে আনা হচ্ছে। এবং সর্বশেষ এই বাংলাদেশকে মূলত পক্ষে জঙ্গিদের হাতে তুলে দেওয়ার একটা মানে পরিকল্পনা নিয়ে এই ইউনুস তারেক, এই জামাত গংরা, এই বাটপার ইউনুসকে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল বাংলাদেশে আন্তর্জাতিক হিসাবে, সে যে একটা আন্তর্জাতিক বাটপার, এটা তিনি 18 মাসে তিনি প্রমাণ করেছেন। কাজেই এই বাটপারকে আবার ফিরিয়ে আনা বাংলাদেশে এটা সম্ভব হবে না, যেটা যত বড়ই সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন। বাংলাদেশকে পাকিস্তানমুখী করার যে চক্রান্ত শুরু হয়েছে, আমাদের মন্ত্রী ছিলেন খালিদ ভাই, উনি এই উন্নয়নের অংশ ছিলেন। মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই সবকিছু নিয়ে কিন্তু এই যে এখন যে সরকার আছে, সিলেক্টেড সরকার, তারা এটা নিয়ে অনেক সমালোচনা করেছে এবং বলেছে যে এগুলা টাকার অপচয়। কিন্তু আপনি দেখবেন মেট্রো রেলের মতো একটা সৌন্দর্য একটা জায়গার মধ্যে কোরবানির গরুর হাট করেছে বিএনপির এক নেতা। তাহলে কি যাদের কোনো বড় প্রকল্প করার যোগ্যতা নেই, তারা কি প্রতিহিংসা বশতবী হয়ে এই সম্পদ নষ্ট করতেছে? অথবা ওই যে আপনি আমাদের মনির ভাই বলেছে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য, ব্যাকওয়ার্ড নিয়ে যাওয়ার জন্য, তারেক বলেছে ব্রিং ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, সেই কাজটা করতেছে খালেদ ভাই আপনার? না, আপনি উন্নয়নটা কি? মানুষের সব থেকে বড় উন্নয়ন হচ্ছে মানব যে সমাজের যে উন্নয়ন।
দেশের মধ্যে সার্বিক ডেভেলপমেন্ট আমরা যেটা করেছি, মেট্রো রেল 1 হয়েছে, মেট্রো রেল 1, 2, 3, 4, 5, 6 প্রকল্প নেওয়া আছে, যেটার কার্যক্রম আপনার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, এবং এগুলো ডেভেলপমেন্ট হবে। কিন্তু আজকে দেশের যে শান্তি, দেশের যে শৃঙ্খলা, দেশ যে একটা নিয়মতান্ত্রিক ভাবে এগিয়ে যাচ্ছিল উন্নত দেশের পথে, ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, চাকরিজীবীরা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী বলেন, আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে একটা যে পরিবেশ তৈরি হয়েছিল, এই যে পরিবেশটা নষ্ট হয়ে গেল, এই যে দেশটাকে একটা সন্ত্রাসী হিসেবে তুলে দেওয়া হলো, এই যে দেশটা এখন নিয়ন্ত্রণ করছে কিছু বহির্বিশ্বের সন্ত্রাসী, কিছু আভ্যন্তরীণ সন্ত্রাসী, এবং যেই যেই জঙ্গি, যে হিজবুল তাহির, যে আনসারুল্লাহ বাংলা ভাই, যে অপরাধীদেরকে নরসিংদী জেলে আটকে রাখা হয়েছিল, অপরাধীদেরকে তাদেরকে জেল গেট বের করে যে ভেঙে নিয়ে আসলো স্বাধীনতা বিরোধীরা, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে অস্ত্র। এই যে অস্ত্র লুট করা হলো 5ই আগস্ট সন্ত্রাসের মধ্য দিয়ে পুলিশ স্টেশনগুলো, এতগুলো পুলিশকে হত্যা করা হলো, সেগুলোর কথা বলা হচ্ছে না। আপনার দেশের তো সার্বিক যে একটা দেশ, এই দেশের যে একটা রূপরেখা, বঙ্গবন্ধু যেমন একটা প্রদেশ, পূর্ব পাকিস্তান একটা প্রদেশ ছিল, সেই প্রদেশকে রাষ্ট্রমর্যাদা দিয়েছিলেন 3.5 বছরের মধ্য দিয়ে। সেই যে একটা মর্যাদার জায়গা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেলাম আন্তর্জাতিক বিশ্বে, যখন আমেরিকার মতো প্রেসিডেন্ট বলল যে উন্নয়ন দেখতে হলে বাংলাদেশে যাও, যখন আমাদের উন্নয়নের মডেল পৃথিবীতে স্বীকৃত, সেই দেশকে আজকে কোথায় নামিয়ে আনা হয়েছে, এটাই হচ্ছে কথা। আজকে একজন ছাত্রর কোনো মর্যাদা নেই, রামিসার মতো একটা শিশুকে হত্যা করা হচ্ছে, 71 বছরের একটা বৃদ্ধাকে ধর্ষণ করা হচ্ছে, প্রতিদিনই গড়ে 15 থেকে 20 জনকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই যে গণহত্যা বাংলাদেশে চলছে, এইভাবে কি একটা দেশ কিভাবে দাঁড়িয়ে থাকবে? এটা তো দেশের বিরুদ্ধে। যারা, ওই যে বললাম, যারা 71কে মেনে নিতে পারে নাই, মুক্তিযুদ্ধকে মানতে পারে না, যারা বঙ্গবন্ধু বা তোফায়েল আহমেদকে বিকৃত ভাবে উপস্থাপন করে, যারা 32 নম্বর গুড়িয়ে দেয়, যারা মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসগুলো পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, তাদের হাতে দেশ চলে গেছে। আজকে তো এই তরুণ প্রজন্মকে, আপনি যে কথাটা বললেন, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি হেলাল, আমি দেখতে পাচ্ছি যে আজকে তরুণ প্রজন্ম কিভাবে তৈরি হচ্ছে। ওই যে বললাম না, দেশরত্ন শেখ হাসিনা বলেছেন আমি দেশে ফিরবো, এই যে জাগরণটা দেশের মধ্যে তৈরি হয়েছে 18 কোটি মানুষের মধ্যে, 70% তরুণ জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে। আপনি পথে প্রান্তরে যেখানে যান না কেন, জেলা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যান, তারা কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে, আমাদের হারিয়ে যাওয়া বাংলাদেশকে আমরা ফিরিয়ে পাবো। আজকে তো বাংলাদেশ হারিয়ে গেছে, শুধু মেট্রো রেল না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না, আমি দেখলাম যে পদ্মা সেতু, যেটা আমাদের স্বাধীনতার পরে সব থেকে বড় গর্বের স্থাপনা, সেটাকেও নিয়ে আজকে যেভাবে মেনটেনেন্সের নামে যেভাবে সেটাকে ধ্বংস করা হচ্ছে, হয়তোবা কিছুদিন পরে সেটাকে ধ্বংস করে বলবে যে এটাকে সঠিকভাবে গড়ে তোলা হয়নি। যেভাবে মডেল মসজিদ গুলো করা হয়েছে, প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় মডেল মসজিদ করা হয়েছে, আপনি দেখেন সেই মডেল মসজিদ গুলোকে বিকৃত ভাবে সেখানকে স্থানাপন নষ্ট করে দেওয়া হচ্ছে। এইভাবে আজকে দেশের সার্বিক উন্নয়ন শুধু নয়, মানব গোষ্ঠীর যে উন্নয়ন, সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরা 71-এর প্রতিশোধ নিতে চায়, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চায়, আত্মসমর্পণের প্রতিশোধ নিতে চায়। আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে বলবো, আসুন আমরা জাগরিত হই। যেই কথাটা আমরা যে শপথটা আমাদের নিতে হবে, সেটাই যে আমরা 71-কে রক্ষা করব, আমার স্বাধীনতাকে রক্ষা করব, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করব। ব্যারিস্টার মঞ্জু যেটা বলল যে এই দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, এখন পর্যন্ত এদেশের মানুষের সেই চেতনাটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। নিশ্চয়ই আমরা এই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু এবং অসাম্প্রদায়িক চেতনার বাইরে কোনোদিনও ছিল না, থাকবে না। ধন্যবাদ। খালিদ ভাই, এই যে আপনি বললেন 1 কোটি মানুষকে সংগঠিত করার জন্য, কিন্তু আপনি তো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। শেখ হাসিনা ফিরছে, এই কথাটা আমরা সবাই বলি, আলোচনা করি, ভার্চুয়ালি কতটা বাস্তব, ফিজিক্যালি কতটা বাস্তব, দলীয়ভাবে আপনারা কতটুকু প্রস্তুত, এবং মার্চ পর্যায়ে কি আওয়ামী লীগ আগের থেকে শক্তিশালী হয়েছে কিনা? আপনি শুনেন, আপনার
শেখ হাসিনা তো আওয়ামী লীগের সম্পদ না। এখন শেখ হাসিনা দেশের সম্পদ, 18 কোটি মানুষের সম্পদ। এখানে আওয়ামী লীগ শেখ হাসিনাকে এই বাংলার মানুষ, 18 কোটি মানুষই ফিরিয়ে আনবে। আপনার দেশ দেশ যেভাবে চলছে, এই যে বললাম না উল্টো রথে দেশ চলছে, এভাবে চলতে পারে না। একটা প্রত্যেকটা জায়গার একটা শেষ আছে। এই শেষ সীমানায় আমরা কিনারার দিকে চলে যাচ্ছি। এখান থেকে যে গর্তের মধ্যে ফেলে দিয়েছে এই এই ইউনুস এবং তারেক গংরা, সেখান থেকে আর তুলে আনার কোনো সুযোগ নাই। দেশের মানুষ বুঝে ফেলেছে এদের ছল চাতুরি, এদের নোংরামি, হ্যাঁ, এদের দেশ বিরোধী কর্মকাণ্ড সবকিছু দেশের মানুষ বুঝে ফেলেছে। কাজেই এই দেশের আওয়ামী লীগ নয়, দেশের 18 কোটি মানুষই প্রস্তুত আছে এবং হচ্ছে, এবং দেশের জনগণের মাধ্যমে জননেত্রী ফিরে আসবে। তিনি 81 সালে এসেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, এবার আসবেন তিনি বঙ্গমাতা হিসাবে। বাংলার মাতৃত্বের তিনি যেই ওই যে আমাদের আছে না আঁচল তলে, সেই মমতার আঁচল বিছিয়ে তিনি বাংলার মাটিতে ফিরে আসবেন। কাজেই আজকে আওয়ামী লীগ শুধু নয়, আজকে আপনি দেখেন যে আপনি আওয়ামী লীগের কথা বলতেছেন, বাংলাদেশের এখন 90% যারা রাজনীতি করে না, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, এই সাধারণ মানুষ 95% মানুষ এখন বলছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম এবং আমরা তারা ফিরে আসলে ভালো থাকবো। এই যে সাধারণ মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণটাই দেশরত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ হচ্ছে এখন সব থেকে বড় শক্তিশালী রাজনৈতিক দল। এর থেকে বড় দেখেন, সব পার্টি মিলে আজকে আওয়ামী লীগকে কণ্ঠসা করার চেষ্টা করছে এবং রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর সবকিছু ব্যবহার করতেছে অস্ত্র দিয়ে কিন্তু, এবং জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই জাগরণ থামানো যাচ্ছে না। এর মধ্যে আপনি বুঝে নেন যে আওয়ামী লীগ কত বড় শক্তিশালী এবং কত বড় জনগণের কাছে কত কাঙ্ক্ষিত একটা রাজনৈতিক দলের নাম আওয়ামী লীগ। ধন্যবাদ। আপনি শেষ 30 সেকেন্ডে আমাদের, আপনি তো জনগণের কথা বললেন, কিন্তু আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি আপনার কি আহ্বান থাকবে? না, দলের নেতা কর্মীরা তাদের যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে এই বৈরী অবস্থার মধ্যে। দেশের এই সন্ত্রাসী রাষ্ট্রের সবকিছু চ্যালেঞ্জ করে বাংলাদেশে আওয়ামী লীগের বিশেষ করে তরুণ নেতা কর্মীরা, তারা কিন্তু মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা কিন্তু তাদের কাজ সংগঠিত করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সমগ্র মানুষ কানেক্টেড আছে, 18 কোটি মানুষ তার সঙ্গে কানেক্টেড। কাজেই আমরা সেই মহেন্দ্র ক্ষণ, আমি বললাম সেই মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছি। যেদিনকে সেই মহেন্দ্র ক্ষণটা ঘোষণা হবে, সেদিনকে আপনি দেখবেন কি বারুদ জ্বলে উঠেছে বাংলাদেশের মাটিতে, এই ভূখণ্ডের মধ্যে। আমরা সেটা নিয়ে